যারা কিছুদিন আগে এর অধিকাংশই লালবদর ছিলেন এবং তারা এখন যখন বুঝতে পেরেছেন যে কোন দত্ত আলাদিনের চেরাগ ঘষে তারা বের করে দিয়েছেন, তারা এখন দত্তকে আবার যখন ওই চেরাগের ভিতরে ঢোকাতে পারছেন না, তারা ভাবছেন বিএনপি মন্দের ভালো হিসাবে তাদেরকে প্রোটেকশন দেবে। আদৌ কি বিএনপি প্রোটেকশন দিতে পারবে? সারা বাংলাদেশে এখন সকল ভোটারের খুব কদর আছে, কিন্তু সেই কদরের মধ্যে সবচেয়ে বেশি কদর যাদের, মানে একেবারে জুয়েল, সেটা হচ্ছে আওয়ামী লীগের ভোটার। আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক এবং ভোটাররা আছেন, তারা কোথায় ভোট দেবেন আগামী 12ই ফেব্রুয়ারিতে, সেটা নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন। আজকে দেখলাম একটা রিপোর্ট বেরিয়েছে, একটা জরিপ হয়েছে, সিআরএফ বলে একটা সংগঠন, তার সাথে আরেকটা কি যেন সংগঠন মিলে তারা একটা জরিপ করেছেন এবং সেই জরিপে দেখেছেন যে 48% আওয়ামী লীগের ভোটার ধানের শীষে ভোট দিতে চান। খুবই চমৎকার একটা খবর। এই খবরের কিছু সাপোর্টিং খবর আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি, আমরা সাভারের এনাম মেডিকেলের যিনি একজন প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের, ডাক্তার এনাম, ওনার স্ত্রী বেরিয়ে, ওনার অবশ্য 4 জন স্ত্রী, কোনো একজন বেরিয়ে লিফলেট বিলি করছেন ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের ক্যাম্পেইন করছেন। এতটুকু মেনেই নেওয়া যায়, কারণ ডাক্তার এনাম আওয়ামী লীগের কোনো লোক ছিলেন না। ভাড়ায় চালিত রিক্সা না কি বলে, ভাড়ায় চালিত নেতা আওয়ামী লীগ প্রচুর হায়ার করত এবং সেই মানে তাদের দুর্গতি সেই হায়ারের জন্য, সেটা অন্য আলাপ। তো সেই হায়ারের একজন ছিলেন ডাক্তার এনাম, যিনি জীবনে কখনো আওয়ামী লীগ করেন নাই, কিন্তু সময় এবং সুযোগে আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী হয়েছিলেন, জিতেছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ তাকে প্রতিমন্ত্রী করেছিল। এখন উনি কারাগারে আছেন। উনার স্ত্রী বেরিয়ে গিয়ে এখন ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এটা মেনে নেওয়া মোটামুটি যায়, কিন্তু মাদারীপুরের লিটন সাহেব, সেই বহুল আলোচিত আওয়ামী লীগের নেতা, যিনি যুবলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পরেও বারবার স্বতন্ত্র নির্বাচন করতেন এবং স্বতন্ত্রভাবে বিজয়ী হতেন, কারণ তার একটাই পরিচয় হচ্ছে তিনি শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্র এবং কথায় কথায় তিনি, মানে শেখ হাসিনা যদিও বলেছেন যে তার নিকট পরিবারের বাইরের কাউকে ওইভাবে তিনি পরিবার হিসাবে স্বীকৃতি দিতেন না এইসব যন্ত্রণার কারণেই, তারপরেও আমাদের সেই লিটন সাহেব সব জায়গায় খালি ফুপু বলেছে বলে রেফারেন্স দিয়ে বিভিন্ন কাজ করতে আমরা দেখেছি। সেই লিটন সাহেবের অনুসারীরা মাদারীপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইনে নেমেছেন। তারা ধানের শীষের নির্বাচনের জনসভায় গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বক্তৃতা দিচ্ছেন। যাই হোক, গোপালগঞ্জ, মাদারীপুর, ওই অঞ্চলে, শরীয়তপুর, ওই অঞ্চলে এখনও জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যায়, বলার সাহস রাখে এবং কেউ বললে তাকে আঘাত করার মতো সাহস এখনো ইউনূস দেখাতে পারে নাই। একবার দেখাতে গিয়েছিল ইউনূসের বাচ্চা-কাচ্চারা, পরবর্তীতে এনসিপি না, এপিসি চড়ে, এনসিপি পালিয়েছিল এপিসি চড়ে। সেই গল্প আমরা সকলেই জানি এবং পরবর্তীতে ওয়াকার রাগ করে 5 দিন ধরে গোপালগঞ্জে একটা স্টিম রোলার চালিয়ে গোপন একটা গণহত্যা চালিয়েছিল সেখানে। সুতরাং দেখা যাচ্ছে, মূল কথায় যদি ফিরে আসি, আওয়ামী লীগের ভোট কোন জায়গায় যাবে সেটা নিয়ে সকলেই খুব চিন্তিত আছেন। যে 48% কথা বলা হচ্ছে, তারা আসলে কারা? এখানে একটা জিনিস প্রিয় দর্শক আপনাকে বুঝতে হবে, আওয়ামী লীগ দুটো অংশ। একটা হচ্ছে আওয়ামী লীগ, এটা হচ্ছে এমন এক জিনিস, এটা ধরেন যুগের পর যুগ তারা আওয়ামী লীগ করে বেড়াচ্ছে। কেন করছে, কি কারণে করছে? দাদাই করতো, বাবাই করে, ছেলে করে, এবং আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম গ্রামের কিছু লোকজন বলছে আমাদের পোতায় করব, পোতার পোতায়ও করবে। তারা আওয়ামী লীগ, তারা হচ্ছে এক ধরনের অন্ধ আওয়ামী লীগ এবং তারা সবসময় তারা সাধারণত নির্যাতিত হয় এবং যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন তারা কোনো সুযোগ সুবিধা পায় না এবং আওয়ামী লীগ যাওয়ার পরে তারা পালিয়েও যেতে পারে না, ধরা খায়, মায়ের দৌড় খায়, এবং এই হচ্ছে একটা আওয়ামী লীগ। আরেকটা আওয়ামী লীগ হচ্ছে, যেটা 48% কথা বলা হচ্ছে, এরা মূলত হচ্ছে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে ভোট দিতেন। এরা কিন্তু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের ভোটার। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা কোর সদস্য থাকে, কোর একটা বেস থাকে, এর বাইরে তাদের ভোটার থাকেন, যারা তাদেরকে পছন্দ করেন বলে ভোট দেন। তাদের সাথে এর বেশি কোনো সম্পৃক্ততা নাই, সাংগঠনিক সম্পৃক্ততা নাই বা আত্মার সম্পৃক্ততা নাই। তারা ভাবেন 2টা দল দাঁড়িয়েছে, 3 জন প্রার্থী দাঁড়িয়েছে, 5 জন লোক দাঁড়িয়েছে, এদের মধ্যে কারা ভালো হবে, কে ভালো হবে, কার মাধ্যমে দেশের উন্নতি হবে। এই যে 48% ভোটারের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের 48% ভোটার, তারা এবার নির্বাচনে যদি নৌকা মার্কা থাকতো তাহলে নৌকায় ভোট দিতেন। এখন যেহেতু নৌকা নাই, তারা ধানের শীষে ভোট দিতে যাচ্ছেন। কেন তারা ধানের শীষে ভোট দিতে যাচ্ছেন? এখানে কি বিএনপি কি এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা জোগাতে পেরেছে? মানুষ কি খুব আ বসে আছে আকাঙ্ক্ষা নিয়ে যে বিএনপি এসে, তারেক রহমান এসে দেশকে উদ্ধার করবেন? আমার ধারণা তা নয়।
এরা আসলে এত বেশি এখন আ জামাতে ইসলামী এবং ইসলামী মৌলবাদীদের দ্বারা আক্রান্ত দেশ দেখে ভয় পেয়েছে। সেই ভয়ের কারণে মন্দের ভালো হিসেবে বিএনপিকে এবং তারেক রহমানকে ভোট দেওয়ার একটা চেষ্টা করছে। কারণ এই যে গত ১.৫-২ বছর ধরে জামাত ইউনূস শাসিত যে সরকার আমরা দেখতে পাচ্ছি, যে মববাজি আমরা দেখতে পাচ্ছি, নির্যাতন দেখতে পাচ্ছি, হত্যা দেখতে পাচ্ছি, লুটপাট দেখতে পাচ্ছি, ডাকাতি দেখতে পাচ্ছি, নৃশংসতা দেখতে পাচ্ছি। কারাগারে মানে একটা মানুষ মারা গেলেও হাতকড়া খুলে না। এবং ইদানিং আপনারা দেখেছেন, আমি কালকেও দেখেছি একজন বাবা মারা গিয়েছেন, আ ছেলে জেলে, তার বাবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আ কবি ইমতিয়াজ মাহমুদ একটা সুন্দর কথা বলেছেন কিছুদিন আগে, যখন সাদ্দাম বলে আমাদের একজন ছাত্রলীগ নেতার আ সন্তান মারা গেল এবং স্ত্রী মারা গেলেন। তাদের লাশ নিয়ে যখন যশোর কারাগারে গেল, যে মৃতরা এখন জীবিতদের সাথে দেখা করতে যাচ্ছে। উনি অবশ্য বলেছেন মৃত সন্তান জীবিত বাবার সাথে দেখা করতে যাচ্ছে বা এরকম কিছু। আমরা সেই যুগে আছি। সেই সময়ে এসে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থকরা আছেন, তারা বুঝতে পারছেন যে এই যন্ত্রণা থেকে, জামাত শাসিত যন্ত্রণা থেকে, এই যে থানার ভিতর থেকে নারী নির্যাতকদেরকে গলায় মালা দিয়ে বের করে নিয়ে আসা, নারীদেরকে বেশ্যা বলা, পতিতা বলা, নারীদেরকে ঘরে ঠেলে ফেলে দেওয়ার জন্য ৫ ঘন্টার বেশি কাজ করতে দিবে না, ৩ ঘন্টা সরকার বেতন দিবে, তাও বাড়ি চলে যাও। এই যে তথাকথিত মায়া মহব্বতের মাধ্যমে দেশের যে ১২টা বাজানোর নীল নকশা চলছে, এখান থেকে বাঁচার জন্য মন্দের ভালো হিসেবে বিএনপিকে তারা আশ্রয় নিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি সেই আস্থা রাখতে পারবে কিনা না? এই সন্দেহটুকু কিন্তু এখনো রয়ে যাচ্ছে। কেন রয়ে যাচ্ছে? যদিও তারেক রহমান এখন বেশ একটা প্রগতিশীল ভাব নিয়েছেন এবং তিনি ভাব নেওয়ার কারণে বিএনপি তৃণমূল পর্যায় পর্যন্ত তারা বেশ প্রকাশ্যে জামাতকে একটু গালমন্দ করছেন। মনে রাখতে হবে তাদের ভাষায় মায়ের পেটের ভাই, সিকি শতাব্দীর সম্পর্ক ন্যূনতম। কারণ হচ্ছে তারা যদি আমরা ইভেন যদি 96 এ আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার ১ম মেয়াদের সরকার আসার পর থেকে ৪ দলীয় জোটের ইতিহাস দেখি, তাহলে ২৬ সালে এসে ৩০ বছরের সম্পর্ক, ২৫ বছরের ঘনিষ্ঠ সম্পর্ক। এবং তারা বারবার বলেছেন তারা মায়ের পেটের ভাই, এবং জামাতকে, যুদ্ধাপরাধীদেরকে, গোলাম আজম এবং অন্যদেরকে বাঁচানোর জন্য বিএনপি এই পরিমাণ অন্ধ ছিল যে তারা লোকজনের সাথে ঝগড়া, মারামারি, গালাগালি যেটা যেভাবেই বলেন করেছে। এবং সেই মায়ের পেটের ভাইকে যখন তারা গালি দিচ্ছে, আমি জানি না, কিছু, কিছু লজ্জা তো তারা নিশ্চয়ই পেয়ে থাকে। কিন্তু এটা হচ্ছে এই আওয়ামী লীগের যে ৪৮% লোকজন ভোট দিতে চাচ্ছেন, শহুরে মধ্যবিত্ত, যারা কিছুদিন আগে এর অধিকাংশই লালবদর ছিলেন, এবং তারা এখন যখন বুঝতে পেরেছেন যে কি যেন? কোন দত্ত আলাদিনের চেরাগ ঘষে তারা বের করে দিয়েছেন। তারা এখন দত্তকে আবার যখন ওই চেরাগের ভিতরে ঢোকাতে পারছেন না, তারা ভাবছেন বিএনপি মন্দের ভালো হিসাবে তাদেরকে প্রোটেকশন দেবে। আদৌ কি বিএনপি প্রোটেকশন দিতে পারবে? এবং আওয়ামী লীগ যে এখন বিএনপির আওয়ামী লীগেরই সমর্থকরা যে ভোটাররা যে বিএনপিকে গিয়ে ভোট দিতে যাচ্ছেন, এটা কি আ বিএনপির আনন্দিত হওয়ার কিছু আছে বা আওয়ামী লীগের লোকজনের মন খারাপ করার কিছু আছে? আমার কাছে তা মনে হয় না। কারণ দেশের এখন যে অবস্থা, আমি গত কিছুদিন ধরে বারবার বলছি, সুদিনের বিপ্লব করার সমান হচ্ছে দুর্দিনে টিকে থাকা। দুর্দিনে টিকে থাকা সুদিনে বিপ্লবের সমান। এখন কি পরিমাণ দুর্দিন চলছে? আজকে আমি দেখলাম হিউম্যান রাইটস ওয়াচ একটা তাদের যে বার্ষিক প্রতিবেদন ছাপিয়েছে, এখানে বলছে যে কারো জামিন হচ্ছে না। আমি তৃণমূলের কিছু লোকজনের সাথে, আমার যাদের সাথে যোগাযোগ আছে, আমি জানি কি ভয়ঙ্কর অবস্থা। প্রথম কথা হচ্ছে ভুয়া মামলা। একসাথে ১০টা, ১৫টা, ২০টা, ৪০টা মামলা হচ্ছে। এগুলার কোনো জামিন তো আ নিম্ন আদালতে হওয়ার সুযোগই নাই। হাইকোর্টে গিয়ে এখন বেঞ্চ পাচ্ছে না এবং হাইকোর্টের কেউ জামিন দিতে পারছে না, কারণ আসিফ নজরুল ধমক দেয়। আপনারা সকলে জানেন। তারপর একটা আছে ফোকলা দত্তের স্বরাষ্ট্র, জাহাঙ্গীর বোধহয় নাম। জাহাঙ্গীর সাহেবও ধমক দেয়। মানে যে পারে তারা এখন হাইকোর্টকে ধমক দেয়। আর আমার বিখ্যাত মাংস মাসুদ ভাই তো আছেন। স্টেপ ডাউন জাজেস, স্টেপ ডাউন জাজেস, স্টেপ ডাউন। এই প্রেশারে এদের জামিন হচ্ছে না। তারপরেও যদি কারো একেবারেই কোনো রকমে একটা জামিন হয়, তাকে আবার জেল গেট থেকে যাতে গ্রেফতার করা না হয়, এজন্য স্থানীয় পুলিশদেরকে প্রচুর টাকা পয়সা দিতে হয়। এই সাদ্দামের কথাই আমি বলি। আপনি দেখেন সাদ্দামকে তার এলাকায় না রেখে যশোর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর সাথে তার কোনো যোগাযোগ ছিল না। স্ত্রী আত্মহত্যা করেছেন। এই যশোর কারাগারে না যাওয়ার জন্য সাদ্দামের কাছে ৳৫,০০,০০০ ঘুষ চাওয়া হয়েছিল। একটা উপজেলা পর্যায়ের একটা সাধারণ ছাত্র, একটা গরিব মানুষ বা ছাত্রনেতা যেভাবেই বলি, সে ৳৫,০০,০০০ কোথায় পাবে? এই যখন স্টিম রোলার চলছে, তখন নাভিশ্বাস উঠছে, তখন আওয়ামী লীগের কিছু লোকজন যদি গিয়ে ধানের শীষে ভোট চেয়ে বেড়ান, আমি তাদেরকে দোষ দেই না। তবে আমি
একটা কথা বলতে পারি, মূল আওয়ামী লীগের লোকজন এই নির্বাচনে ভোট দিতে যাবেন বলে আমার মনে হয় না। এই মববাজির, এই সন্ত্রাসের মধ্যে তারা সেই ঝুঁকিটা নেবেন না। যদিও বিভিন্ন জায়গায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যদি ভোট দিতে না যাস আমরা খেয়াল রাখবো। সেভাবে গায়ের জোরে এদেরকে নিয়ে ভোট দিতে গেলে এটা আসলে কোনো প্রার্থীর পক্ষেও খুব শুভ ফল বয়ে আনবে না। আপনি যদি আমাকে এখন মাথায় পিস্তল ঠেকে ভোট দিতে নিয়ে যান, আমি অন্ধকার ঘরে আপনাকেই যে ভোট দেব এই নিশ্চয়তা আপনাকে কে দিল? কিন্তু সবকিছু মিলিয়ে এই সময়টা আওয়ামী লীগের ভোটার যারা আছেন তাদের জন্য একটা ক্রাইসিস, একটা দুর্যোগ। তাদের কেউ বিভিন্ন মার্কার পক্ষে গিয়ে টিকে থাকার একটা চেষ্টা করছেন। এই টিকে থাকাটা, এই নিরাপত্তার নিশ্চয়তাটা তারা অর্জনের চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে মনে হয় নির্বাচনের পর একটা ভয়াবহ সময় আসবে। সেই সময়ে তারা আফসোস করবেন। কারণ এর আগেও বহু লোককে আমরা যখন জুলাই এর সময় বলেছিলাম, আগস্টে বলেছিলাম যে বিকল্প নেতৃত্ব তৈরি না করে যদি শেখ হাসিনা সরকারকে আ বাধ্য করা হয়, ক্ষমতা থেকে সরে দিতে হয়, তাহলে এটা সরাসরি গিয়ে একেবারে উগ্রবাদী জঙ্গিদের হাতে পড়বে। আমরা দেখতে পাচ্ছি একটা উগ্রবাদী জঙ্গি সরকার, উগ্রবাদী জঙ্গি সমাজের মধ্যে আমরা পড়েছি। কিন্তু তখন অনেকেই বিশ্বাস করেন নাই। তখন অনেকেই কিন্তু আমাদেরকে গালাগালি করেছিলেন। এবং এখন আবার বলছে, এবং আমি জানি এখনো কমেন্ট বক্সে লোকজন গালাগালি করবেন। সামনে আছে শুভ দিন, অমুক মার্কায় ভোট দিন। আপনি কি বলেন ভাই? কিন্তু আল্টিমেটলি আমাদের এই নির্বাচন যদি হয়, হয়ে যাবে আমার ধারণা। আমি শুরু থেকে বলছি, এবং সেই নির্বাচনের পরে যে সরকার আসবে সেই বিএনপি সরকারই আসবে হয়তো। সেটা আওয়ামী লীগের জন্য খুব শুভ ফল নিয়ে আসবে না তৃণমূলে। এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। আপনারা ভবিষ্যতে মিলিয়ে নিবেন। এর বাইরে আওয়ামী লীগ এক নির্বাচন বয়কট করার একটা আহ্বান জানিয়েছে। আমি একটা জিনিস বলতে চাই যে আওয়ামী লীগের ৫ আগস্টের পরে তাদের অনেক স্কিল, অনেক দক্ষতা বা একেবারে তছনছ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। একটা জিনিস তাদের এখনো বেশ দেখলাম আছে, সেটা হচ্ছে গান বানানোর ক্ষমতা। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগের একটা আ নির্বাচনী গান ছিল, 'জয় বাংলা জিতবে এবার নৌকা।' এটা এত পপুলার গান, আওয়ামী লীগকে ফেলে দেওয়ার পরে পোলাপান কিন্তু ফাজলামি করে হলের ভিতরে যখন পার্টি করে এটা করে, তারপরেও তারা এই গান বাজায়। মানে এই গানটার রিদমটা এত ভালো। আর সম্প্রতি দেখলাম আওয়ামী লীগ আরেকটা দুষ্টু গান ছেড়েছে। আপনারা সার্চ দিয়ে ফেসবুকে বা ইউটিউবে শুনে নিয়েন। রিল্যাক্স মুডে ... মানে আমি এটা বলতে চাই না, বললে আমিও শহীদ হাদির পর্যায়ে একবারে চলে যাব। আমি এত কি বলা যায়, বিখ্যাত এবং এত আউলিয়া পর্যায়ে যেতে চাচ্ছি না বলে এসব অশ্লীল শব্দ বলছি না। কারণ পরিবারের অনেকেই এই ভিডিওটা দেখে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত সেই রিল্যাক্স মুডে ... করেই ভোটাররা বাড়িতে থাকবে। যেসব রাজনৈতিক দল ভাবছেন যে আওয়ামী লীগের মূল কোর ভোট তারা নিয়ে যেতে পারবেন, আমার ধারণা তারা আশাহত হবেন। বাট যারা আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট দেবেন, এই ভোটটা যদি কেউ দিয়ে থাকেন, এরা কিন্তু সাধারণ ভোটার, হয়তো আওয়ামী লীগ থাকলে অন্যখানে দিতেন না, কিন্তু দিচ্ছেন। দেশের স্বার্থে, দেশের কল্যাণে তারা ভাবছেন যে আ হয়তো কোনো একটা ভালো হবে। তারা ভবিষ্যতে আশাহত হবেন। তারা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে পড়বেন, অথবা জ্বলন্ত আগুন থেকে লাফ দিয়ে ফুটন্ত কড়াইতে পড়তে যাচ্ছেন। ভাগ্য আমাদেরকে যেখানে নিয়ে যাবে সেই দুর্ভাগ্য আমাদেরকে বহন করতে হবে, কিছু করার নাই। প্রিয় দর্শক, আসুন আমরা দেখতে থাকি নির্বাচনের আগামীতে আরো ভোটগুলা কে কোন দিকে পাচ্ছেন, যাচ্ছেন, এই হিসাব ক্রমাগত হতে থাকুক। আমরাও আলাপ জারি রাখব। ভালো থাকুন।